সব শেষ হইয়া গেল। আমার পোলা গো, আমার পোলারে আল্লাহ নিয়ে গেল। আমার কেন দিলা? আমার পোলা ঢাকায় গেছে ব্যবসা করতে, আমার পোলা লাশ হয়ে ফিরছে গো। হঠাৎ কি আমার ব্যবসা করতে গেল, লাশ হয়ে গেছে। ভাইয়া রে, রাশেদ ভাই, লাশের সামনে এইভাবে কান্নাকাটি করেন না। হুজুরে খবর দেন, জানাজার ব্যবস্থা করেন, আর লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করেন। অসম্ভব! এই লাশের কোনো দাফন হবে না, আমরা এই লাশ দাফন করতে দিব না। কি কোন আপনারা কাকা? আমার ভাইয়ের লাশ দাফন করতে দিবেন না? কেন দিবেন না? তোমার ভাই আমার কাছ থেকে ব্যবসা করার লাগা ঢাকা শহরে 1 লাখ টাকা ধার নিয়ে গেছে। সেই টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমি তোমার ভাইয়ের লাশ কোনোভাবেই দাফন করতে দিব না। আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিছিল, ওই টাকা পরিশোধ না করা পর্যন্ত এই লাশ আমি কবরে নামাইতে দিব না। আপনাকে পায়ে ধরি, আপনাকে পায়ে ধরি, এরকম নিষ্ঠুর হয়েন না। ভাইয়ার লাশটা দাফন করতে দেন, আমি কথা দিতাছি। আমি আপনাকে কথা দিতাছি, আমার 3টা মাস সময় দেন, আমি আপনাকে সবার ঋণ পরিশোধ করে দিব। আমার ভাইটারে আর কষ্ট দিয়েন না কাকা, আর কষ্ট দিয়েন না। তোমার 3 মাস না 3 যুগ সময় দিলেও তুমি আমগো টাকা পরিশোধ করতে পারবা না। বুঝতে পারছি, ভালো ভালো কথা কইলে আসলে কোনো কাম হইব না। সবাই মিলে একটা কাম করেন, এই লাশটারে লয়ে হসপিটালে যাই। হসপিটালে লয়ে যা প্রয়োজন হলে এই লাশের কিডনি, ফুসফুস, হাড্ডি, মাংস, রক্ত, চোখ সবকিছু বিক্রি করে আমরা পাওনা টাকা সব আদায় করে ছাড়ব। হ্যাঁ, না, আমার পোলার আমি হাসপাতালে নিতে দিব না। আমার পোলারটা বাইচা থাকতে অনেক কষ্ট করছে, মরার পরে আর কষ্ট দিব না। আপনারা দয়া করেন আমার পোলাটাকে দাফন করতে দেন। আমি ভিক্ষা করে আমি আপনাকে সব দেনা শোধ করে দিব। আমার পোলাটাকে দাফন করতে দেন। আমার স্বামী মারা গেছে, মানুষটা আর নাই। এই মানুষটারে হাসপাতালে নিয়ে তার কিডনি, চোখ বিক্রি করেন না, তার উপর আর অত্যাচার করেন না। আমি তো তার স্ত্রী, আমি এখনো জীবিত আছি, আমারে নিয়ে হাসপাতালে চলেন। আবার কিডনি, চোখ, রক্ত, মাংস, হাড্ডি সব আপনারা বেচা দেন, আমার কোনো সমস্যা নাই। তাও এই মানুষটার উপর আর অত্যাচার করেন না, মানুষটার আপনারা দাফন করতে দেন। আমি আমার ভাইয়ের লাশ সামনে রেখে আপনাকে কথা দিতাছি, 3 মাসের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করে দিব কাকা। আর যদি না পারি, আপনারা আমার যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা বাইতে নিব, কিন্তু এই মানুষটার আর কষ্ট দিয়েন না। তোমার আমি 3 মাস না, তোমার আমি 1 মাস সময় দিতেছি। এই 1 মাসের মধ্যে আমাকে সকলের পাওনা টাকা তুমি পরিশোধ করবা। আর যদি না করো তাহলে কিন্তু তোমাকে বাড়ি, ঘর, জায়গা, সম্পত্তি যা আছে সবকিছু আমরা দখল নিয়ে নিব। আর একটা কথা, তাতেও যদি আমাকে পাওনা টাকা উসুল না হয় তাহলে কিন্তু তোমাকে রক্ত, মাংস, কিডনি সব বিক্রি করে আমরা আমাকে পাওনা টাকা উসুল করে স্যার। কথাটা মনে রাখো। চলেন। ভাইয়া রে, আমি তোর আপদার্থ ভাই রে, আমি তোর আপদার্থ। আল্লাহ, ভাবি, আপনি ব্যাগ গোছাইতেছেন, কোথায় যান? আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি, আমি এই বাড়িতে আর থাকবো না। চাচু, আমি তোমার না দেখা থাকতে পারো না, আমি তোমার ছাড়া যাবো না চাচু। তোরে ছাড়াও তো তোর চাচ্চু থাকতে পারবো না রে মা, তুই আবার কলিজার টুকরা। ভাবি, আপনারা কেন চলে যাবেন? তোমার মাথার বোঝা কমাইতে। কিসের বোঝা? দেখো রশিদ, তুমি এখনো কোনো কাজকর্ম করো না, তার মধ্যে কইছো যে তোমার ভাইয়ের সব ঋণ তুমি শোধ করবে। এত কিছুর মধ্যে যদি আমি আর আমার মেয়ে এই বাড়িতে থাকি তাহলে তোমার মাথার বোঝা আরো বাইরে যাবে। আমি এটা চাই না, তাই আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আপনি আমার বড় ভাইয়ের বউ, মুক্তা আমার বড় ভাইয়ের মেয়ে, আমার রক্ত, আমার বংশের নিশান। আপনি কইতেছেন আপনার আমার বোঝা? আপনার আমার বোঝা না ভাবি, আপনার আমার বোঝা না।
আপনারা তো আমার জন্য আশীর্বাদ, আমার জন্য দোয়া, ভালোবাসা। ভাবি, ভাই তো আম করে সারা জীবনের লেগে সাইরা চলে গেল। এখন যদি আপনারাও আম করে সাইরা চলে যান, তাহলে আমি আর মা কারে নিয়ে বাঁচব? এই বাড়ি থেকে আপনারা কোথাও যাইতে পারবেন না, আপনারা এই বাড়িতেই থাকবেন। ভাবি, দেখো রাশেদ, আমার জামাই মরে গেছে। এই বাড়িতে থাকি আমি কি করবো? আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো বলো? আমি কোন পরিচয় নিয়ে এই বাড়িতে থাকবো? আপনি আমার ভাইয়ের বউ, সেই পরিচয়েই আপনি এই বাড়িতে থাকবেন। তারপরে যদি আপনি মনে করেন যে আমার ভাই মরে যাওয়া আপনার পরিচয় মুছে গেছে, তাহলে দরকার পড়লে আমি আপনার নতুন পরিচয় দেব। নতুন করে পরিচয় দিব মানে? নতুন পরিচয় দেব মানে প্রয়োজন আমি আপনার বিয়া করুম। ভাবি, রাশেদ, এইটা তুই কি কস? হ মা, হ, আমি ঠিকই কইছি। প্রয়োজন আমি ভাবিরে বিয়া করবো, তখন ভাবি আমার স্ত্রীর পরিচয় এই বাড়িতে থাকবো, আর আমার কলিজার টুকরা মুক্তা আমার মায়ার পরিচয় এই বাড়িতে থাকবো। আল্লাহর দোহাই লাগে রাশেদ, এমন কথা কই না। আমি আমার স্বামীরে অনেক ভালোবাসি, তার জায়গা আমি কাউরে দিতে পারবো না। আমার স্বামী স্মৃতি নিয়ে আমি সারা জীবন কাটাই দিতে চাই। আমি জীবনে অন্য কাউরে বিয়ে করতে পারবো না, তার জায়গায় আমি কাউরে দিতে পারবো না। তাহলে তো ভাবি হয়েই গেল। আপনার আর মুক্তার স্থান যে আমার কাছে কোন জায়গায়, এটা আমি আপনাকে কইয়া বুঝাইতে পারবো না। আমি যদি আমার মার দায়িত্ব পালন করতে পারি, তাইলে আপনার দায়িত্ব আর আমার এই ছোট মার দায়িত্ব আমি পালন করতে পারবো। আসসালামু আলাইকুম। তোমার লাগে খুব মায়া লাগে ফারজানা। এত অল্প বয়সে তোমার জামাইটা মরে গেল। এত অল্প বয়সে একটা মায়ের যদি জামাই মরে যায়, জামাই ছাড়া সারাটা জীবন একলা একলা তুমি কেমনে থাকবে ফারজানা? আমার কাম আছে, আমার যাইতে দেন। যাইবেই তো একটু খারাও, তোমার সাথে জরুরি কথা আছে আমাদের। আমার ভাবির সাথে আপনার কিসের জরুরি কথা? যা বলার আমারে বলেন। না মানে টাকা পয়সা কি জোগাড় করতে পারলি? চেষ্টা করতেছি, মাস পুরাইতে তো এখনো মেলা বাকি। তুই যদি আমগো কথা মতো চলস, আমগো কথা মতো কাজ করস, তাইলে তোর ভাই যে ধার দেনা করছে, এই ধার দেনাটা আমরা আর পুরা গ্রামবাসী সব মাফ করে দিবি। আমার কি করতে বসা কোন? আমি সব করতে রাজি আছি। তেমন কিছু না, তোর ভাবি রে আমগো হাতে তুলে দিবি আর কি। মানি বুঝলাম না। মানে হইতেছে তোর ভাবি আমাগো জন্য মাঝে মাঝে একটু সময় দিব, মিষ্টি মিষ্টি কথা কইব, আমাগো খুশি কইরা দিব। এই ব্যবস্থা যদি তুই করতে পারস, তাইলে আমরা না শুধু এলাকাবাসী যার কাছ থেকে যত টাকা নিচ্ছে তোর ভাই, একটা টাকা আর দিতে হইব না, সমস্ত ব্যবস্থা আমরা করব। চাচা, বুদ্ধিটা কিন্তু একেবারে খারাপ দেন নাই। আপনারা দুইজন ভাইয়ের কাছ থেকে 1 লাখ 2 লাখ টাকা পাইতেন, আমি আপনি করে 2 লাখ 4 লাখ টাকা দিব। আপনাকে দুইজনেরই তো দুইটা আবি একটা জোয়ান মাইয়া আছে না, মাইয়া দুইটা আমার হাতে তুইলা দিবেন। আমি একটু ফুর্তি ফার্তি করলাম আর কি। খবরদার, তুই ভাবলি কেমতে? হ্যাঁ, তোর টাকার বিনিময়ে আমরা আমগো মাইয়ার তোর হাতে তুলে দিব। সেই দিন থেকে তোকে মতো বদমাইশ এই সমাজের নেতৃত্ব দেওয়া শুরু করছ। সমাজের অধপতন তো সেই দিন থেকেই শুরু হয়েছে। টাকা পাবি, যথা সময় টাকা নিবি। মনে রাখিস, যেই দিন আমার ভাই মইরা গেছে, সেই দিনই আমি অর্ধেক মইরা গেছি। যেইটুক বাইসা আছি, মা ভাস্তি আর ওই বাবির দিকে তাকায়া যদি সেই দিকে চোখ দেস, তাইলে কিন্তু আমার বাঁচার ইচ্ছাটা মইরা যাইব।
আর আমার যদি বাইচা থাকার স্বাদ বইরা যায়, মনে হয় সেই দিন তোরাও বাঁচবি না। চল। ভাবি, ভাবি, ও দুলারি ভাবি। আরে রাশেদ, তুমি আইছো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো ভাই। ভাবি আমার খবর দিছিলেন? হ্যাঁ, তুমি তো জানো আমি জানাশোনার মধ্যে বিয়ার ঘটকালি করে থাকি। তোমার বড় ভাইয়ের বিয়ার ঘটকালি তো আমিই করছি, এটাও তুমি খুব ভালো করে জানো। এখন আমার কাছে তোমার জন্য ভালো একটা বিয়ার সম্বন্ধ আছে, তুমি কি বিয়া করবা? কি কোন ভাবি, ভাই মরছে 7 দিন হইল, আমিও ঘরে ঠিক মতো চুলা জ্বলতেছে না, পাহাড় সমান ঋণের মধ্যে ডুবা রইছি, আর আপনি কোন বিয়ার কথা? ভাই রাশেদ, আমি তো জানি তুমি তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করার জন্য কত চেষ্টা করতেছো, কত জায়গায় মানুষের কাছে টাকা চাইতেছো। এখন যে সময় চলতেছে, কেউ কাউরে 100 টাকা ধার দেওয়ার আগে 101 বার চিন্তা করে। আর তোমার তো লাখ লাখ টাকা দরকার, এত টাকা তোমার কেউ দিব না। সেজন্যই আমি তোমার বিয়ার কথা বলতেছি। আমার পরিচিত খুব ভালো একটা মাইয়া আছে, মেয়েটার আগে 3 বার বিয়ে হয়েছিল, তো 3 বারই স্বামী মরে গেছে। মেয়েটারে সবাই কয় সে বলে জামাই খায় ফেলে, একদম ফালতু কথা। আসলে বেড়াই মা জামাই দেখে বিয়া দেয়, জামাই যায় মইরা। শোনো, মেয়েটার জামাই বারবার মইরা যায় দেখে মেয়েটার এখন ভয়ে কেউ বিয়া করতে চায় না। এখন তুমি যদি ওই মেয়ের বিয়া করতে চাও, তোমার যত টাকা লাগে তত টাকা আমি মেয়ের বাপের কাছ থেকে নিয়ে দিতে পারো। কি কোন ভাবি, আমি যদি ওই মায়ের বিয়ে করতে রাজি হই, মায়ের বাপের কাছ থেকে আমগো ঋণের সমপরিমাণ টাকা আপনি নিয়ে দিতে পারবেন? অবশ্যই পারো, তবে ভাই মেয়েটারে বিয়া করতে হলে তোমার জীবনের ঝুঁকি নিয়ে বিয়া করতে হইব। এমনও হইতে পারে আগের 3 স্বামীর মতো তুমিও মরে যেতে পারো। তাই চিন্তা ভাবনা কইরা তোমার সিদ্ধান্ত আমারে জানাও। ভাবি আমি রাজি, আপনি মাইয়ার বাপের লগে কথা কন। কি ব্যাপার মা, এত রাইতে তোমরা বাইরে বসে রইছো কেন? তার লাগে তো বসে রয়েছি, তুই এত দেরি করছিস কেন? চাচু, আমার জন্য চকলেট নিয়ে আসছো? আরে মা, আমার কলিজাটার লিগে চকলেট আনবো না তা কি হয়? এই নাও চকলেট, মারে যায় বলো চাচু ডাক। যাও। এত রাইতেছে ঘুম পারাইবা না? তোর লাগেই তো ঘুমাইতেছে না, কইতেছে চাচু আইলে ঘুমাইবো। চাচুর মধ্যে জাদু পাইছে। কি হয়েছে রাশেদ, আমরা ডাকছো? হ ভাবি, তোমার সাথে আর মায়ের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কও? আমি বিয়া করব। বিয়া করবি মানে? তোর মাথা মুথা ঠিক আছে? তোর ভাইয়ের ঋণ এখনো শোধ করতে পারস না। কত কষ্টে সংসারটা চলতেছে, ও হনতে বেকার, এর মধ্যে তুই বিয়ে করবি? আমার রাশেদের তো বিয়ের বয়স হয়েছে, ও যখন নিজ থেকে বিয়ে করতে চায় আপনার মানা করেন না, ওরা বিয়েটা করতে চায়। তুমি কি কইতেছো বৌমা? হ্যাঁ, আমাকে খাওয়ান জুটতেছে না। এখন যদি একটা বিয়া করে নতুন বউ আনে, তারে আমরা খাওয়া মুখি। তাছাড়া পাওনা দারগো টাকা না দিয়া বিয়া করলে তারা তো আইসা আমাকে জুতা পিটা করবে। সত্যি করে কও, তুই কেন এখন বিয়া করতে চাইতেছিস? ঋণ পরিশোধ করার জন্যই বিয়া করব। তুই বিয়া করলে ঋণের টাকা শোধ হইব কেমনে? মা, যে মায়ের লগে বিয়ার কথা চলতেছে, ওই মায়ের বিয়া করলে মায়ের বাপ আমার মেলা টাকা দিব। আমগো সকল ঋণ ওই টাকা দিয়েই শোধ হইব। তুমি এগুলা কি কইতেছো? মাইয়ার বাপ তোমার এতগুলো টাকা দিতে চাইবো কেন? সত্যি করে কও তো, তুমি যে মাইয়ারে বিয়ে করতেছো সে মাইয়ার কোনো সমস্যা নাই তো? জানি না ভাবি, তো মাইয়ার আগে 3টা বিয়ে হয়েছিল, 3টা জামাই মরে গেছে। 3টা জামাই মারা গেছে তো পাশের গ্রামের দিলু তালুকদারের মেয়ে আশার। তুমি কি আশারে বিয়ে করার কথা ভাবতেছো? হ্যাঁ ভাবি, আমি আশারই বিয়ার কথা কইতাছি। তুমি ওই মাইয়ারে বিয়ে করতে পারবা না, আর ওই মাইয়া তো বিয়ার পর স্বামী খায় ফেলায়। ওরে বিয়ে করলে তুমিও মরে যাবা। আমি তোমার ওই মাইয়ারে বিয়ে করতে দিব না। আমি একটা পোলা হারাইছি, আমি তরে হারাইতে চাই না। ওই মেয়েরে বিয়া করলে তো তুই মরে যাবি রে বাপ। আমি তো এখনো মরেই আছি না, পাওনাদার ঋণগুলি পরিশোধ করতে পারতাছি না। মানুষ আমার মরা বাইরে নানান ধরনের কথা কইতাছে,
পাওনাদাররা কোন নজর আমার ভাবির দিকে তাকাইতেছে, নানান ধরনের ইঙ্গিত করতেছে। মা, আমার ভাই বাইচা থাকলে কি এটা সহ্য করতো? মা, তাহলে আমি কেমনে সহ্য করি? তোমগো মুখে 2 বেলা ঠিক মতো ভাত তুইলা দিতে পারতাছি না আমি। আমার বাপ মরা ভাস্তির চাহিদাগুলি আমি পূরণ করতে পারতাছি না। এইটারে বাইসা থাকুন কয় না মা, এইটারে বাইসা থাকুন কয় না। তুমি মনে হয় ভুলে গেছো, আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছি যে 1 মাসের মধ্যে পাওনাদার সব টাকা আমি পরিশোধ করে দিব। কিন্তু মা, আমি তো পারতাছি না, আমি পারতাছি না মা। যদি ওই মায়ের বিয়া করতে যায় আমার মৃত্যু হয়, আমি সেই মৃত্যু হাসি মুখে বরণ করে নিব, কারণ ওই মাইয়ার বাপের টাকা দিয়ে আমার ঋণ পরিশোধ হইব। সেই ঋণ পরিশোধ করতে পারলে আমার ভাবির দিকে আর কেউ কোন নজরে তাকাইতে পারবো না। আমার ভাই কবর শুয়ে আর কষ্ট পাইব না মা। আমি কালকেই ওই বাড়িতে যাবো, যাইয়া বিয়ার সব কথাবার্তা ঠিক করবো। এরপরে আমার কপালে যা আছে তাই। ভাই রাশেদ, ও হইতেছে আমাকে দিলি স্যার একমাত্র মেয়ে আশা। ওর কথাই আমি তোমার কইছিলাম। এখন দেখো তোমার পছন্দ হয় কিনা। এইখানে আমার পছন্দ অপছন্দের কিছু নাই। বিয়েটা আমি কেন করতে রাজি হয়েছি সেটা তো আপনি ভালো করেই জানেন। সেই বিষয়টা যদি ঠিকঠাক থাকে তাইলে ওনার বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। এইটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমার মেয়ে, তার তুমি দয়া করে বিয়ে করো। তোমার ভাই তো মরার আগে বহু টাকা পয়সা ধার দেনা করে মারা গেছে, আমি সব শোধ করে দেবো, তোমার কথা দিতেছি। শুধু টাকা পয়সার বিষয় না, আরো কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো যদি আপনার মেয়ে। বলো কি বিষয়, খুলে বলো আমারে। আমাদের বাড়িতে আমার ভাইয়ের শেষ চিহ্ন আমার ভাবি আর আমার ভাস্তি থাকে। তারা আমাদের সাথেই থাকবো, আমাদের সাথেই খাইবো। এই বিষয়ে আপনার মেয়ে কোনো ওজোর আপত্তি করতে পারবো না। আমার ভাবিরে যদি উনি তার নিজের বড় বোনের মতো দেখে এবং আমার ভাইয়ের মেয়েরে যদি উনি তার নিজের মেয়ের মতো দেখে, তাইলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। আপনি কোনো চিন্তা করেন না, আপনার ভাবি তো আমার বড় বোনের মতোই। হ্যাঁ, আমি বড় বোনের মতো করেই দেখব। আপনার সাথে যদি আমার বিয়া হয়, আপনার ভাই আমার ভাই হইতো না। আপনার ভাস্তিরে আমি নিজের মাইয়ার মতো করে আদর করব। আপনার ভাবি আর ভাস্তিরে নিয়ে আমি কোনোদিন আপত্তি করবো না। তুমি যেটা বললার আসি, তার ব্যতিক্রম যদিও কোনো কিছু করে আর তোমার ভাবির উদ্দেশ্যে বড় বোনের মতো না দেখে, তোমার ভাস্তির যদি মেয়ের মতো না দেখে, শুধু তুমি এবার বলবা। এই নিয়ে আমি কাইটা নদীতে ভাসাই দেবো, কথা দিতেছি তোমার। ধন্যবাদ চাচা। আমার শেষ আরেকটা কথা আছে। আপনি আমার যে টাকাটা দিতেছেন, এইটা আপনি যৌতুক হিসেবে বিবেচনা করতে পারবেন না। এই টাকাটা আমি আপনার কাছ থেকে ধার হিসাবে নিতেছি। আল্লাহ যদি কোনোদিন আমার দিন ফিরায়, এই টাকাটা আমি আপনার ফেরত দেব। সেই দিন কিন্তু আপনি না করতে পারবেন না। তুমি যে একটা ভালো মানুষ তার প্রমাণ তুমি আবার দিলে। তোমার জায়গায় অন্য কোনো ছেলে হইলো এই টাকার লোভ কিছুতেই সামলাইতে পারতো না। ঠিক আছে, তুমি টাকা ফেরত দিতে চাইতো, দিবে। আর যদি না দাও, তা তো আমার কোনো সমস্যা নাই বাবা। কি তোমার কথা শুনে আমার প্রাণ জুড়ে গেল। হ্যাঁ, তোমার কি কমু, তোমার মতো ভালো ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি তো খুবই খুশি। আলহামদুলিল্লাহ, যেহেতু দুই পক্ষই আপনারা রাজি, আমরা শুভ কাজে দেরি না করি। কি বলেন চাচা? যেহেতু আপনার মায়ের একটা সমস্যা আছে আর রাশেদের ভাই সদ্য মারা গেছে, সেজন্য লোকজনরে বেশি জানান না দিয়া আমরা চুপিসারে একটা কাজী অফিসে যা দুইজনের 4 হাত এক করে দিই। কি বলেন চাচা? আর কয়ের কি আছে, আমি আগামীকাল আমার মেয়ের নিয়ে কাজী অফিসে রেডি থাকবো, টাকা পয়সা নিয়ে। বিশ্বাসঘাতক, বেঈমান! তুই আমগরে কথা দিছিলি 1 মাসের মধ্যে তুই তোর বড় ভাইয়ের ঋণের টাকা পরিশোধ করবি। আজকে 1 মাস হয়ে যাইতেছে, অথচ তুই আমগরে কোনো টাকা পয়সাই দাস নাই।
তার উপর আজকে বিয়া করে তুই নতুন বউ নিয়ে বাড়িতে আসছস। তার মানে তুই তোর ভাইয়ের লাশের সামনে দাঁড়ায়া মিথ্যা কথা করছিলি? তুই এত বড় মিথ্যুক! আমি আগেই তো কইছিলাম এই সেরায় তার ভাইয়ের ঋণের টাকা কোনোদিনও ফেরত দিব না। আমগো টাকা ফেরত না দিয়া সে কি করছে, বিয়া করে বউ বাড়িতে নিয়ে আইসা রং ঢং করতেছে। আমরাও চুপ থাকবো না। তার ভাবি রে এখনই আমরা তুইলা লয়ে যাবো, তার বাড়ি ঘর সব দখল করবো, দরকার হইলে তার ভাইয়ের লাশ কবর থেকে উঠাইয়া কঙ্কাল বিক্রি করে দেবো। আপনি ঠিকই বলছেন। এই তোর দাঁড়ায় আসছিস কেন? এখন ওর বাড়ি ঘর যত কিছু আছে সমস্ত কিছু দখল করে ফেলা, আর ওর ভাবিরে তুলে নিয়ে চল। এই এক পাও আগাবি না, এক পাও আগাবি না। এই নে টাকা, পাইছস টাকা? টাকা বুঝা পাইছস? আমার বাড়িতে বাইরে যা। কোনদিন আমার বাড়ি, আমার ভাবি যদি কারো দিকে চোখ দেখ, চোখ উড়ে ফেলাম। তোরা আমার ভাইয়ের কঙ্কাল উড়ে বেসবি, আমার ভাইয়ের কঙ্কাল উড়ে বেসবি তোরা। হ্যাঁ, তোরা কোনদিন আমার ভাইয়ের কবরের সামনে দিয়ে আইটাও যাবি না। তোর মতো খারাপ মানুষ আমার ভাইয়ের কবরের পাশে গেলে আমার ভাইয়ের আত্মা কষ্ট পাইবো। যা যা বাড়িতে বাইরে যা, যা যা বাড়িতে বাইরে যা, যা যা বাড়িতে বাইরে যা। মা, ভাবি, আজকে আমি খুব খুশি। আজকের পর থেকে তোমরা আর কেউ কোনো বাজে কথা কইব না। এই বাড়ির দিয়ে কেউ চোখ তুলা তাকাইব না। আমি সবার ঋণ পরিশোধ করে দিছি। ভাবি, ভাবি, আমি আমার ভাইয়ের লাশের সামনে কথা দিছিলাম যে ভাইয়ের ঋণ পরিশোধ করবো, এবং সেটা আমি শোধ করছি। এটা সম্ভব হয়েছে ওই আশার কারণে। আশা আজ থেকে তোমার ছোট বোন। তোমরা দুইটা মানুষ এই পরিবারটারে মারে দেখে রাখতে পারবা না। আমি এই পরিবার আর দুঃখ দেখতে চাই না মা, আর দুঃখ দেখতে চাই না। আসো বাবা, ঘরে চল। থাক লাগবো না। কিরে মুক্তা, তুই এই জায়গায় কি করতেছস? কেন আবার ঘুমাইতে আইছি? ঘুমাইতে আইছস মানে? তুই এই জায়গায় ঘুমাবি কেন? যা তোর মার কাছে যা, মার কাছে যা ঘুমা যা। চাচু আমাকে সুন্দর করে আদর করে গল্প শুনে ঘুম পাড়ায় দেয়, তাই আমি চাচুর সাথে ঘুমাবো। আরে আয়, তোরে বলতেছি তুই মার সাথে ঘুমাবি, যা উঠ। ভাবি উঠোস না। এই ভাবি, আপনি কই? কি হয়েছে? আসো ডাকতেছো কেন? কি হইছে দেখতেছেন না? এখন রাত কটা বাজে? আপনার মাইয়া কই থাকে এত রাত করে, সেই খেয়াল কি আপনার আছে? দেখেন সে এখানে এসে বলতেছে ও নাকি আমাদের সাথে ঘুমাবে, আর এখান থেকে নিয়ে যান। আসলে ও সবসময় চাচার লোকে ঘুমায় তো, তাই আজকেও বুঝতে পারে নাই, ভুল করে এসে ঘুমায় গেছে। সব সময় আর আজকে তো এক না। আপনি জানেন না আজকে আমার আর রাশেদের বাসর রাত? তারপরও কোন আক্কেলে আপনি আপনার মাইয়ার এই জায়গায় আসতে দিচ্ছেন? নাকি আপনি নিজেই চাইতেছেন না যে আমার আর রাশেদের বাসর একটা হোক? এইসব তুমি কি কও আশা? আমি কেন চাই না তোমাদের বাসরাত না হোক? আপনার জামাই মইরা গেছে, আর রাশেদ হইছে আপনার দেবর। আপনার মনের ভিতর কি চলতেছে সেটা আমি কেমনে কমু? তাড়াতাড়ি আপনার মায়ের নিয়ে এখান থেকে যান। আপনার মাইয়া যেন আর কোনোদিন এই রুমে ঘুমাইতে না আসে। আরেকটা কথা, কান খুললা শুননা রাখেন, আপনিও পরবর্তীতে এই রুমে ঢোকার আগে আমার অনুমতি নিয়ে ঢুকবেন। ওই এলো ঘুমাচ্ছিস না? ঘুমানোর জায়গা নেই ওর না? কি ব্যাপার ভাবি, আপনি মুক্তার নিয়ে যাইতেছেন কেন? না চাচু, কাকিমা আমারে এখানে ঘুমাইতে মানা করছে, যার কারণে মা আমারে নিয়ে যাইতেছে। কি ব্যাপার আশা, তুমি আমার ছোট আম্মারে এনে ঘুমাইতে নিষেধ করছো? হ্যাঁ না করছি। আমরা দুজন জামাইবো, আজকে আমগো বাসর রাত, আমরা একসাথে ঘুমাবো, তার মধ্যে ও আমগো মাঝখানে থাকবো কেন? ও এইখানে থাকবে কারণ ও আমার ভাইয়ের মেয়ে, ও আমার কলিজার টুকরা আশা। ও আমার সারা ঘুমাইতে পারে না। তাছাড়াও ছোট মানুষ, ঘুমাইলে আমি ওরে ওর মার কাছে নিয়ে দিয়ে আসতাম। আশা, আমি তোমার বিয়ার আগে পরিষ্কার করে কইছি, আমার ভাবি আর আমার ভাস্তির বিষয়ে তুমি কোনো ওজোর আপত্তি করতে পারবে না। তাইলে তুমি এখন আপত্তি করতেছো কেন আশা? একটা বাচ্চা কখন সে ঘুমাইবো আর কখন তারে তুমি তার মায়ের কাছে দিয়ে আসবা, বাসর রাতে বসে তো আমি এত নাটক দেখতে পারবো না। দেখো আজকে আমগো বাসর রাত, আমি চাই না এই রাতে কোনো ঝামেলা হোক। দিনের বেলাও আসতে পারবে, কিন্তু রাতের বেলাও আসতে পারবে না। না,
ও আমার কাছে কখন আসবো না আসবো সেটা তো তোমার ইচ্ছার উপরে নির্ভর করবো না আশা। ওর যখন মন চাইবো তখন আমার কাছে আসবো। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি অন্য রুমে যায় ঘুমাও। ও ঘুমানোর পর আমি ওর মার কাছে দিয়ে আসবো, তারপর তোমার ডাইকে নিয়ে আসবো। কি কইলে তুমি? আমি তোমার বিয়া করার নতুন বউ, আজকে আমগো বাসরাত, আর বাসরাতে তুমি কইতাছো তুমি তোমার ভাতিজির লগে ঘুমাইবা, আমার অন্য জায়গায় ঘুমাইতে কইতাছো? ঠিক আছে, ঘুমাও তোমার ভাতিজির লগে, আমি যাই অন্য জায়গায়। আশা, তোমার কোথাও যাইতে হইব না, তুমি এখানেই থাকো, তোমরা ঘুমাও একসাথে, আমি উড়লে যাইতেছি। ভাবি, ভাবি তুমি ওরা নিয়ে যাইবা না। তুমি আর একটা কথাও কইবা না। আসলে তো আজকে তোমাদের বাসর রাত, এর মধ্যে অন্য একজন কেন তোমাদের সাথে থাকবো? এটা তো কোনো মেয়ে সহ্য করবো না। আশা তো ভুল কিছু বলে নাই, আমি মুক্তারে নিয়ে চলে যেতেছি, তোমরা থাকো। ভাবি, ভাবি মুক্তারে দিয়ে যান। আশা, আজকে প্রথম দিন তাই আমি তোমার কিছু কইলাম না, তয় কানটা খুইলা শুইনা রাখো। এরপর যদি তুমি আমার ভাবি আর ভাস্তির মনে কষ্ট দাও, সেই দিনটা তোমার জন্য সুখকর হইব না। ভাবি, এই হইলো, এটার মধ্যে আরো কিছু মাছ তরকারি আছে। কি ব্যাপার, তোমরা রান্না বান্না করতেছো, আশারে ডাকো নাই? আশারে ডাক দিতে যাবো কেন? ওর এখানে কি কাম? তোমাকে কাজে সাহায্য করবো, রান্না বান্না হাত লাগাইবো। তোর বউ করবো কাজ, অহনি ঘুমতে উঠছে, কইছে একটু তরকারি কাইটা দিতে, আমারে কইলো এইসব কাম ও করতে পারবো না। তোমার মুখের উপরে এই কথা কইলো? কইলই তো। আরে রাশেদ, বাদ দাও, ও ছোট মানুষ, ওর এসব রান্না বান্নায় আসতে হইব না। আমি আর আম্মা আছি, আমরা দুইজনে মিলে রান্না করে ফেলাম। না ভাবি, তুমি আর মা রান্না বান্না করবা আর ও সাজগোজ করবো, এটা তো হইতে পারে না। কি ব্যাপার আশা, তুমি সকাল সকাল সাজগোজ করতেছো? আমি সকালবেলা সাজগুজ করতেছি, তোমার সমস্যা কি? সাজগোজ তো তুমি অবশ্যই করবা, কিন্তু দেখতেছো না মা ভাবি রান্না করতেছে, তুমি এইখানে সাজগোজ করতেছো, দেখতে কেমন লাগে না? যাও, মা ভাবির সাথে যায়া রান্নাটা শিখো, এরপর দুপুরে গোসলদারি কইরা বিকালবেলা সুন্দর করে সাজবা, তোমার নিয়ে ঘুরতে যাও। অসম্ভব, এসব ফালতু কাজ কারবার আমি শিখতে পারবো না। রান্না বান্নারে তুমি ফালতু কাজ বলতেছো? অবশ্যই এটা ফালতু কাজ। আর এমনো আমি না জীবনে কোনোদিন এসব কাজ করি নাই। আমার বাপের বাড়িতে অনেকগুলো চাকর বাকর ছিল, রান্না বান্না তারাই করতো। আমি রান্না বান্না করে এই বাড়িতে তোমার ভাবির মতো হাত নষ্ট করতে পারবো না। দেখো আশা, ভাবিরে ছোট করে একটাও কথা কইবা না। তোমারে বিয়া করার আগে তোমার বাপের সামনে বৈশা কি কি কথা কইছিলাম আশা করি তোমার মনে আছে। মনে আছে, আব্বা শিখাই দিছিল, দেখেই তো বিয়ার আগে তোমার সব কথাই হ হ করছে। এখন বিয়া হয়ে গেছে, তোমার ফালতু কথা একটাও আমি শুনতে পারবো না। দেখো আশা, এইটা তোমার বাপের বাড়ি না, এইটা তোমার শ্বশুর বাড়ি। এইখানে ওই সমস্ত ফুটানি চলবো না। এইখানে থাকতে হলে রান্না বাড়া, হাড়ি পাতিল ধোয়া, ঘর গুছানো সবকিছু মার ভাবির লগে তোমার সমান তালে করতে হইব। দেখতেছো না, ওই ছোট্ট একটা বাচ্চা মুখটা পর্যন্ত ওর মা আর দাদির লগে কাম করতেছে, আর তুমি কইতেছো পারবে না? যাও। আমি পারমু না। তোমার ভাবির স্বামী মারা গেছে, সে একা না, সে তার বাচ্চারা নিয়ে তোমার ঘরের উপর বসে বসে খাইতেছে। সেই বাড়ির কাজকর্ম করবো, এটাই তো স্বাভাবিক। আর বাস্তির লেগে তোমার দরদ উতলায় পড়তেছে। যার বাপ নাই, যার বাপ মারা গেছে, সেই তো কাজ করবো, এটাই তো স্বাভাবিক। তোমার ভাস্তির তো ভাগ্য ভালো, চাচার ঘরে বসে খাইতে পারতেছে, নিজের বাড়িতে কাম করতেছে। আমার আব্বা যদি তোমার টাকা না দিত, তোমার ভাবি আর তোমার ভাস্তি মানুষের বাড়িতে যা কাম করত। খবরদার, খবরদার, আমার ভাবির আর ভাস্তির হলে আর একটা উল্টা পাল্টা কথা কবি না। এই তোর কলটা কাঁপলো না? ওই দুধের মতো মাসুম বাচ্চাটা নিয়ে এত বড় কথাটা কইতেছে মানুষের বাড়িতে কাম করব। আমি আজকে বুঝতে পারতেছি যে তোর স্বামীগুলি কি কারণে মারা গেছে। আর তোর মতো একটা দজ্জাল মাইয়া যেই স্বামীর কপালে জুটবো, ওই স্বামীতে এমনি হার্ট অ্যাটাক করে মারা যাবো। যদি ভালো চাস যাইয়া ভাবির লগে কাজে হাত লাগা, নাইলে তোর কপাল থেকে এই বাড়ির ভাত উঠতে যাইবো। তোর এই বাড়িতে বাইর করে দিতে আমি দ্বিতীয়বার চিন্তা করবো না। যা 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 কইতাছি, যা। থামো, কি শুরু করলা? তুমি ঘরে যাও তো, আমরা দেখতেছি, যাও। তুমি ওর কথা কিছু মনে করো না, তুমি আসো, তোমার কোনো কাজ কাম করতে হবে না, তুমি খালি আমগুলো লোকে বয়ে থাক। ছাড়েন তো আমার হাত। যা আরাম কর, অনেক কাম করছেন। তরকারি কোটা কুটবেন, এর লেগে আমার জামের কাছে আবার বিচার দেওয়া লাগে, একা করতে পারেন না আপনারা।
মাছের মাথা দিয়ে খাবো। না আম্মা, তোমার মাছের মাথা খাইতে হইব না, তুমি এই ভাজি আর শাক দিয়ে মজা করে খাও। আসো। না মা, আমি মাছের মাথা দিয়েই খাবো। আমি মাছের মাথা ছাড়া খাবো না, খাবো না, খাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে আমার মামুনি মাছের মাথা দিয়ে খেয়ে। কি ব্যাপার ভাবি, আপনারা কি করলেন? কি করলাম? এত বড় একটা মাছের মাথা আপনি আপনার মাইয়ারে খাওয়াইতেছেন কেন? না আশা, আমি আমার মাইয়ারে মাছের মাথা খাওয়াইতে চাইনি। আসলে আমার মাইয়াটা অনেকদিন ভালো মন্দ খায় না, তো তাই শখ করলো যে মাছের মাথা দিয়ে ভাত খাইবো, তাই দিলাম। আপনার মাইয়া শখ করছে দেখে কি আপনি তার মাছের মাথা খাওয়াইতে থাকবেন? মাছের মাথাটা কি তার বাপে কিনে আনছে? মাছের মাথা কিনছে আমার স্বামী। এই মাথা খাইলে একমাত্র আমি খামো, আর কেউ না। কিছু ভাবি, মুক্তার মন খারাপ কেন? না না, কিছু হয়নি। চাচ্চু দেখো না, কাকিমা আমার প্লেট থেকে মাছের মাথাটা নিয়ে গেছে। আশা, একটা বাচ্চা মানুষ শখ করে মাছের মাথা খাইতে চাইছে, তুমি সেটা কোন এক কোলে নিয়ে গেলা? কারণ তার বাপ মারা গেছে। এত লাই দেওয়া তো তারে ঠিক হইব না। আজকে তার মাছের মাথা খাইতে মন চাইছে, কালকে তার নতুন পোশাক পরতে মন চাইবো, আর পরশু কইবো কি আমার স্কুলে ভর্তি করে দাও। তারে তো আমাদের কে পূরণ করবো? তার কি বাপ বাচ্চা আছে? তুমি কি সারা জীবন তারে টানবা নাকি? এই জন্য যাতে অল্পতেই সন্তুষ্ট থাকে সেই ব্যবস্থা করতেছে। আরে তুমি একটা বড় মানুষ, এই তো তোমার স্বাদ আল্লাদের লাগাম টানতে পারো নাই, তাহলে সে একটা ছোট্ট মানুষ হইয়া কেমনে তার স্বাদ আল্লাদের লাগাম টানবো? আর বাপ নাই কয়ে তুমি বারবার মুক্তারে খোঁটা দিবা না, খবরদার। আর জন্ম দিলেই কি শুধু বাপ হয়? বাপ তো সেই মানুষটা যে একটা ছোট্ট মানুষকে খাওয়ায়া পড়ায়া ভরণ পোষণ দিয়া শিক্ষার আলোকে আলোকিত করে একটা মানুষ হিসাবে তৈরি করে। আর মুক্তার বাপ তোমার সামনে খাড়ায় রইছে আশা, এরপরও যদি তুমি একবার ওর বাপ মইরা গেছে বলে ওরে খোঁড়া দেওয়ার চেষ্টা করো, আমি তোমার সেই দিন এমন অবস্থা করবো, তুমি তোমার বাপের নাম মনে করতে তোমার কষ্ট হইবে আশা। তুমি যদি এই বাড়িতে সুখে শান্তিতে থাকতে চাও, তাইলে আমার মা, আমার ভাবি, আমার ভাস্তিরা আপন মাইনেই তোমার এই বাড়িতে থাকতে হইব। অন্যথায় এর আগে তোমার 3টা স্বামী মারা গেছে না, আমি এবার তোমার আর অত দূর যাইতে দিব না। তার আগেই তোমার লগে আমি কাগজে কলমে সব সম্পর্ক চুকে ফেলামু। আয় মা। কি ব্যাপার, কই গেছিলা তুমি? তোমার এত শপিং ব্যাগ? আর একটু বাজারে গেছিলাম, তোমারে তো তেমন কিছু কিনা দিতে পারি নাই। দেখো তো পছন্দ হয় কিনা, তোমার লাগে একটা শাড়ি কিনছি। বাবা, শাড়ি আনছো আমার লেগা? যাক, ভাল লাগলো যে তুমি মার্কেটে গিয়েও আমার কথা মনে করছো। তুমি আমার বউ, তোমার কথা আমার মন থাকবো না? আরে তোমার কথা আমার সব সময় মন থাকে, কত কিছু কিনা দিতে মন চায়, কিন্তু পারি না, আল্লাহ এখন সাধ্য দেয় নাই। যখন আমার দিন ফিরাইবো না, তখন আমি যখনই মার্কেটে যাবো, তোমার জন্য আমি কিছু না কিছু নিয়ে আসবো। তোমার আমি তখন একদম রাজরানী করে রাখবো। ভাবি আর আম্মাই কই? হ্যাঁ ভাবি, ও ভাবি, মা, ও মা। কি ব্যাপার, এর মধ্যে তুমি হেগরে ডাকতেছো কেন? আরে দূর, দরকার আছে। মুক্তা, কি হয়েছে রাশেদ, ডাকতেছো কেন? ওই ডাকতেছি। ভাবি, ভাই যে নাই এটা আমি মনে করতে চাই না, কারণ এই কথা মনে হইলে আমি নিজের ঠিক রাখতে পারি না ভাবি। আমার অস্থির লাগে, আমার নিজের খুব অসহায় লাগে ভাবি, কিন্তু আপনি বারবার সেটা আমার মনে করায় দেন। আমারও তো মন চায় যে আমার ভাবি, ওই মুক্তার তো মন চায় যে ওর মা একটু সুন্দরভাবে থাকুক, একটু সাইজা গুজা থাকুক, আর 10টা মার মতো থাকুক। কিন্তু আপনি যদি এই পুরান কাপড় চোপড় পরে থাকেন, নিজের এইরকম অগোছলা রাখেন, আমাকে খারাপ লাগে না ভাবি? আপনার তো কোনো সময় তেমন কিছু দিতেও পারি না, তাই এই বাজার থেকে এবার একটা এই শাড়ি কিনে আনছি আপনার দিকে, নেন এটা আপনি পরবেন। আর এই যে ছোট আম্মা, এইটা তোমার, এটা চাচ্চু তোমার লেগে আনছে, হাসি দাও। এবার ভাবি, মুক্তা আর আশা নতুন কাপড় চোপড় পাইলো, তুমি আর আমি পক্কা। কিন্তু তুমি মন খারাপ করো না, এর পরের বার
তুমি আর আমি নতুন কাপড় চোপড় পাবো, এরা কেউ পাইব না। তখন কিন্তু আমার মন খারাপ করা চলবো না। আগে করে দিলাম। রাশেদ, হ্যাঁ একটা কাম করো, এনাও শাড়িটা, এটা তোমার আম্মারে দিয়া দাও, আমি পরুম না। এটা কেমন কথা? তোমার লাগে শাড়িটা আনছে সব কইরা, আমার দিব কে? কারণ আপনার পোলা আপনার লেগে শাড়ি আনতে পারে নাই, এই খুঁতখুঁতানি তোর মনের ভিতর থাইকাই যাইবো। আর ভাবির জন্য তার কত মায়া, চিন্তা করতে পারতেছেন? ভাবির জন্য আনছে, ভাস্তির জন্য আনছে, মায়ের জন্য আনতে পারে নাই, তাই না? শুনো, আমার এসব কিচ্ছু দরকার নাই, তুমি সবকিছু তোমার ভাবিরে আর ভাতিজিরে দিয়া দাও। আমি সবই বুঝতে পারছি, তুমি বউয়ের চেয়ে বেশি তোমার ভাবিরে ভালোবাসো। নাহলে আমার জন্য শাড়ি আনছো, তুমি আবার তোমার ভাবির জন্য আনতে গেছো কেন? এত ভালোবাসা? হ্যাঁ, আমি আমার ভাবিরে ভালোবাসি। ঠিক যেমন একটা ছোট ভাই তার বড় বোনকে ভালোবাসে, আমি ঠিক তেমনি আমার ভাবিরে ভালোবাসি। আর আমার ভাই মরে গেছে, ওকে দেওয়ার মতো আর কে আছে এই দুনিয়ায়? কে কম? আমি আমার ভাবির একটা শাড়ি উপহার দিতে পারি না? না, পারো না। তুমি আমার স্বামী, তুমি শুধু আমারই দিবা। বৌমা, তোমার পেটে এত হিংসা কেন? রাশেদ তার ভাবির একটা শাড়ি দিছে, তাই কি তার এত ছোট করতেছো? বড় বৌমা, তুমি ওই শাড়ি ফেরত দাও, নাও লাগবো না শাড়ি। রাশেদ, তোমার ভাই যেদিন মারা গেছে সেই দিন থেকে আমার শখ, আহ্লাদ, সাজগোজ করার ইচ্ছা সব মরে গেছে। আমার যা আছে আমি তাতেই খুশি, সেটা দিয়ে আমি বাকিটা জীবন পার করতে পারবো। আল্লাহর দোহাই লাগে, আমার জন্য আর আমার মেয়ের জন্য তুমি আর কোনোদিন কিচ্ছু আনবা না। তুমি আমাকে দুইজনের দুই বেলা খাইতে দিছো, এখানে থাকতে দিছো, এই তো মেলা। আমাকে আর কিছু লাগবে না। আশা, যদি আজকে আমার ভাবি আর ভাস্তি এই কাপড় চোপড় না পরে, তাইলে তুমিও তোমার সব কাপড় চোপড় এই বাড়ি থেকে ব্যাগে গোছাও। কারণ কালকে সকালবেলা আমি তোমার তালাক দিয়া তোমার বাপের হাতে তুইলা দিমু। মনে রাখো, আইজ রাই তুইব তোমার এই বাড়িতে শেষ রাত। ভাবি, ভাবি আমার ভুল হয়ে গেছে ভাবি, আপনার লোকে এমন করাটা আমার একদম উচিত হয় নাই, আমারে মাফ করে দেন ভাবি। এই যে আপনার শাড়িটা নিয়ে এসে আপনি এটা পরেন। মামুনি ভালো, তুমি এই জামাটা পরো। হ্যাঁ ভাবি, তোমার জামাইয়ের টাকায় এই শাড়ি আর জামা কেনা হয়েছে, এগুলো আমাকে লাগবে না, তুমি নিয়ে যাও। এই শাড়িটা তোমার মানাইবো ভালো, তুমি পরো। না না ভাবি, এমন কথা আপনি কইেন না। আপনি যদি এই শাড়িটা না রাখেন আর মুখটা যদি জামাটা না রাখে, রাশেদ কইছে কালকে আব্বারে ডাইকে আইনা আমারে তালাক দিয়ে আব্বার লগে বাড়িতে পাঠাই দিব। ভাবি, আমার সংসারটা আপনি ভেঙে যাইতে দিয়েন না ভাবি, আপনি আমার সংসারটা বাঁচান। তাই না, একটা মেয়ে হয়ে তো আমি আরেকটা মেয়ের সংসার ভাঙতে পারি না। শাড়িটা তুমি রেখা তো, পরবো। ঠিক আছে, তাহলে পইরেন, অনেক রাত হয়েছে, আমি যাই ঘুমাই গা। মা দেখো জামাটা কি সুন্দর। ও মা দেখো না জামাটা কি সুন্দর। আশা, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি ভাবিরে আর মুক্তারে জামা কাপড়গুলি ফেরত দিয়ে আসছো। আমার যে কি ভালো লাগতেছে তোমার বইলা বুঝাইতে পারবো না। ভালো তো লাগবেই, তোমার ভাবির পা ধরে আমি মাফ চাইছি, তার কাছে ছোট হয়েছি, তোমার ভালো লাগবো না? আচ্ছা ধরো, ভাবির মতো যদি তোমার একজন বড় বোন থাকতো আর তার স্বামী যদি এই বয়সে মরে যেত, তাহলে তুমি কি করতা? তুমি চেষ্টা করতা না যে তোমার বড় বোন যাতে একটু ভালো থাকে, একটু সুখে থাকে, একটু হাসি খুশি মুখে থাকে? আমিও তো সেই চেষ্টাটাই করতেছি রে ভাই। শুনো, তুমি না একদম আমারে জ্ঞান দিবা না। তুমি যে চেষ্টা করতেছো সেটা তো আমি দেখতেছি, সব ভাবির জন্য করতেছো। আমি যে তোমার বউ, আমারে কেমনে খুশি করবা সেই চেষ্টা তুমি করতেছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে। তাহলে তুমি আমার বলো তোমার জন্য কি করতে হবে, কি করলে তুমি খুশি হইবা? আজকে এতদিন হয়েছে তোমার আমার বিয়ে হয়েছে,
তুমি কোনোদিন আমারে ঘুরতে নিয়ে গেছো? আর ঘুরতে নিয়ে যাওয়ার কথা তো পরে, তুমি আমার কোনোদিন জিজ্ঞেস করছো যে কোথাও যাইবা নাকি? শোনো, কালকে তোমার নিয়ে আমি ঘুরতে যাবো, তুমি সকালবেলা ওইটা সুন্দর করে সাইজা একটা সুন্দর শাড়ি পরবা, তারপর আমরা কালকে সারাদিন ঘুরবো। সত্যি? আরে অবশ্যই সত্যি। আমি সুন্দর ঘুমাও, সকালে ওইটা ঘুরতে যেতে হইব। কি হইলো তো? আরে বাহ, তোমার তো একদম পরীর মতো লাগতেছে। হ্যাঁ, হইছে তোমার? হইছে? শেষ হইছে? না, আর 5 মিনিট বেশি। হায় রে, 5 মিনিট? আরো আধা ঘন্টা আগেও 5 মিনিট, এখনো 5 মিনিট। মাইয়া মানুষের 5 মিনিট যে কয় মিনিট আল্লাহ জানে। আমি আগাইলাম, তুমি আসো। আর যাও, আসতেছি। কি হইছে ভাবি? মুক্তার মতো পানি ঢালতেছেন কেন? জানি না, কালকে রাত থেকে এখন পর্যন্ত 7 বার বমি করছে, গাওটাও গরম। আল্লাহ গো, জ্বরে তো গাও পুড়ে যাইতেছে। 7 বার বমি করছে, কিন্তু আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করলেন না ভাবি? তুমি তো ঘুমায় পড়ছিলা, অত রাতে তোমারে ডাকলে আশা আবার কি মনে করে না করে, তাই আর ডাকিনি। আর রাখেন আপনার আশা, আমার বাস্তির গা পুড়ে যাইতেছে আর আপনি আমার জানানোর প্রয়োজন বোধ করেন নাই। মা, ওর তো এখনই ডাক্তার কাছে নিয়ে যাইতে হইব। রাশেদ, তাড়াতাড়ি ডাক্তার কাছে নিয়ে যা। না না আম্মা, রাশেদে যাইতে হইব না, মুক্তারে নিয়ে আমি ডাক্তারের কাছে যাইতেছি। রাশেদ আশারে নিয়ে কই জানি বাইর হইব, এখন যদি ও ডাক্তারের কাছে যায় আশা আবার মন খারাপ করবো। আমার বাস্তি অসুস্থ আর আমি বউ নিয়ে ঘুরতে যাবো, এটা আপনি চিন্তা করলেন কেমনে ভাবি? আর আশা তো এই বাড়ি ছেড়ে কোথাও যাইতেছে না। আগে মুক্তা সুস্থ হোক, তারপরে ঘোরার বিষয়টা দেখা যাবে। মা, তুই আমার কাছে আয়। মা, তোর ডাক্তার কাছে নিয়ে যাবো। কি ব্যাপার মা? রাশেদ কই গেল? মুক্তারে নিয়ে ডাক্তারের কাছে গেছে। মাইয়াটা সারা রাত বমি করছে গো। ডাক্তারের কাছে গেছে মানে? কখন গেছে? কখন? আমারে ঘুরতে নিয়ে যাইবো কই, ডাক্তারের কাছে গেছে? এত বড় অপমান! আমি আজকে এর বিচার কইরাই ছাড়ব। আব্বা, তুমি আজকে এখন এই মুহূর্তে আমার বাসায় আইবা। মা, এখন আগের তো একটু ভালো লাগতেছে না? হ্যাঁ, তুমি সুস্থ হয়ে যাবা। ডাক্তার কি কইছে শুনছো? বাসায় যায় কিন্তু দৌড়াদৌড়ি ঝাপাঝাপি কোনো কিছু করা যাবে না, একদম বিশ্রাম নিতে হইব। বিকালবেলা যদি শরীরটা একটু ভালো লাগে তখন আবার খেলাধুলা করতে পারবা। চাচু অনেক খেলনা কিনা দিব। আর ভালো কিছু খাইতে মন চাইলে চাচুরে বলবা, চাচু কিনা কিনা দিব। আর যদি চাচি বকা দেয় মন খারাপ করবা না, চাচি কিন্তু তোমার অনেক ভালোবাসে, কিন্তু একটু রাগ দেখায়। ঠিক আছে? যা লাগবে। আরে ধাত্তারিকা, তোর কান্দা শুনবার নি গাইছি নাকি তোর বাড়িতে? জরুরি ভাবে খবর দিয়ে এসো তোমারে, কি ঘটনা কি তাই কো আগে। আব্বা, আমার জামাই আমার একদমই ভালোবাসে না। হ্যাঁ ভালোবাসে আর ভাবিরে আর ভাতিজিরে। আমার লেগে কোনো কিছু নিয়ে এলে হ্যাঁ ওটা ভাবির লেগে আনা লাগবো। সব কাজ আমারে দিয়া করে, ভাবির একটা কামও ধরতে জানা তুমি জানো। আর এই বাড়িতে আমার পরের থেকে আমি আমার মন মতো কিছু খাইতেও পারি নাই। আমি কিছু খাইতে নিলেই হেটা হুটা ভাতিজিরে দিয়ে দেয়। আব্বা, এটা আমার আর সহ্য হইতেছে না। আমি এই সংসার আর করতে পারবো না। তুমি এক্ষুনি আমার এখান থেকে নিয়ে চলো। কেন সাহেব, আমার মেয়ে যা করে তা কি সত্যি? অনেকগুলা টাকা দিয়া আপনার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিছি, তারপরেও আপনার ছেলে আমার মেয়ের অপমান অপদস্থ কেন করে? আর কিসের জন্য আমার মেয়ের গুরুত্ব না দিয়ে তার ভাবির গুরুত্ব দেয়? তার ভাবি কি তার জাদু করছে? জাদু করে নাই বেয়াই সাহেব, মাথাটা ঠান্ডা করে। আপনি তো জানেন আমার বড় পোলাটা মরে গেছে, বেশি দিন হয় না। এখন সংসারের দায় দায়িত্ব রাশেদের উপরে। রাশেদ তার ভাবিরে ভাইজিরে একটু খেয়াল করে। এইটা আপনার মাইয়ের সহ্য হয় না। আপনার মাইয়ার পেট ভরা হিংসা। দেখছো আমার পেটে নাকি হিংসা? উনি তো আমারে দেখতেই পারে না, সবসময় তার বউয়ের সাপোর্ট নিয়ে কথা কয়। সাপোর্ট নিয়ে কথা কই তো কইবো না? এই যে মহিলা দেখতে তো দেখা যায় একটা জাদুকর, তোর স্বামীরে আর তোর শাশুড়িরে জাদু করে রাখছে যাতে তার সাপোর্টে কথা কয়। এই মহিলা, এই তোর স্বামী মারা গেছে না, লজ্জা করে না তোমার? তুমি তো ওর লগে রং ঢং করো। এই আমার জামাই সহ্যর কি সম্পর্ক? সহ্য করে কখন করতেছি? না না, তাহলে আপনি ভুল বুঝতেছেন।
রাশেদ আমার ছোট ভাইয়ের মতো, ভাই আর বোনের যে সম্পর্ক আমার আর রাশেদের সেই সম্পর্কের বেশি কিছু না। এক বিন্দু বিশ্বাস করি না। আর বিশ্বাস যদি করাইতে চাও এই মুহূর্তে আজকে তোমার মেয়ের নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যাবা। আর তা যদি তুমি না যাও তাহলে আমি আমার মেয়ে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবো। আর আমার মেয়ে যদি এই বাড়িতে না থাকে বা না থাকতে পারে তাইলে আমি যাওয়ার সময় ওই যে কাবিনের 10 লাখ টাকা, তারপর বিয়ের আগে তো 10 লাখ টাকা দিচ্ছি, মোট 20 লাখ টাকা নিয়ে তারপর এই বাড়ি থেকে যাবো। টাকা ঠিক করে আগে। এমন কথা মুখে আনেন না। আশা কেন এই বাড়ি থেকে যাইব? আশার স্বামী আছে, এটা তো আশার সংসার। আমার তো কেউ নেই। আমি কেন আমার মাইয়া নিয়ে এ বাড়িতে পড়ে থাকবো? আমি চলে যাচ্ছি। কি ব্যাপার ভাবি, আপনি কই যান? আমার মেরে দাও। আমি আমার মেরে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। তুমি আর একটা কথা কইতে আসবা না, আমরা বাধাও দিবা না। খবরদার কই দিলাম রাশেদ, তুমি যদি আর একটাবার বাধা দাও না আমার মাইয়ার কসম লাগে আমি এখানে আবার শেষ করে ফেলাম। মা, ভাবি এসব কি কয়? কি হইছে? তোর শ্বশুর বৌমারে অনেক আজে বাজে কথা কইছে। কইছে কি যে বড় বৌমা যদি এই বাড়ি থাকে তাহলে উনি উনার মাইয়া নিয়ে যাইব গা। বিয়ার সময় যে টাকা পয়সা নিছস সব টাকা পয়সা দিতে কইছে। আরো একটা কথা কইছে, মা হইয়া কইতে আমার লজ্জা করতেছে। কইছে বৌমার সাথে তোর নাকি অবৈধ সম্পর্ক আছে। আমার আবার ঠিকই বলছে, রাশেদের লগে তার ভাবির ঠিকই সম্পর্ক আছে। তা যদি নাই থাকতো রাশেদের কেল্লিগে তার ভাবির প্রতি দরদ উতলায় পড়ে। আমার তো মনে হয় দেবর আর ভাবির অবৈধ সম্পর্কের কথা জানাই তার বড় ভাই হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহর দোহাই লাগে আশা, এত নোংরা কথা আর কইও না। রাশেদ আর আমার মধ্যে কোনো সম্পর্ক নাই। রাশেদ আমার ছোট ভাইয়ের মতো। দুনিয়াতে দেবর ভাবি নাই নাকি তোমরাই খালি দেবর ভাবি? হ্যাঁ, এই বড় ভাই কারো থাকে না? বড় ভাই কারো মারা যায় না? আজকাল তো বড় ভাই মরে গেলে দেবররা ভাবির দিকে তাকাই দেখে না। হ্যাঁ, এই রাশেদ তোমার জন্য এত পাগল কেন? আর তোমার মেয়ের জন্য তো উতলা কেন? কারণটা কি? কয়টা কারণ আপনি জানতে চান? আমার বয়স যখন 6 বছর তখন আব্বা মারা যায়, ভাইয়ার বয়স তখন 12। ওই বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় নাই। ভাইয়া কিন্তু আমার চেয়ে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হত দরিদ্র পরিবারের দুইজন তো একসাথে পড়ালেখা করা যাবে না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হইব। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তো ওই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু করলো, আর আমি ফুলবাবু এই স্কুলে যাই। এইভাবেই চলতেছিল আমগো দিন। যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো। হায়রে জ্বর, হায়রে বমি, ঘরে ঠিক মতো ভাত নাই। আমার ফর্ম ফিল আপের টাকা আইব কোত্থেকে? ভাইয়া এটা টের পাইলো। ভাইয়া আমার কইলো টেনশন করিস না, আমি আছি না। ঠিকই পরের দিন ভাইয়া আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল। আমি তো ফর্ম ফিল আপ করলাম, কিন্তু সন্ধ্যা না হইতেই আমি টের পাইলাম ভাইয়ার খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি বাইরে কইলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা কই? ভাইয়া আমার কইল, আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করস? আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমগো অভাব দূর হয়ে যাইব, আমগো গ্রাম, আমগো সমাজ তথা আমগো দেশ আলোকিত হইব। আমার মধ্যেও জিদ চাইপা বসলো, যে কোনো মূল্যে ভাইয়ের এই আশা পূরণ করবো। আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম, কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিমু তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল যে আমার 2টা কিডনি ড্যামেজ। আমার কিডনি আর কাজ করতেছে না। চোখে মুখে আমি অন্ধকার দেখা শুরু করলাম, কিন্তু হতাশ হইলাম না, কারণ জানি যে আশা দেখানোর মতো একজন তো এখনো বাইসা আছে। আমি বাইরে জানাইলাম, ভাইয়া আমার কাছে ছুটে গেল। ভাইয়া আমার তার মাথায় হাত রেখে শপথ করাইলো যে খবরদার এই কথা দুনিয়ার কাউরে কইতে পারবি না, এমনকি তোর ভাবিরও না, মারেও না, তারা কষ্ট পাইব। আমি সেই দিন দেখলাম একটা পুরুষ মানুষ কেমনে কান্না করতে পারে। ভাইয়া আমারে জ্বরে ধরে যে কান্না করলো, ডাক্তারের কাছে পাগলের মতো ছুটে গেল। ডাক্তারে যে কইলো যে তার 2টা কিডনি খুইলা নিয়ে গেল আমার সুস্থ করা হয়, কিন্তু ডাক্তার তো সেটা শুনলো না। ডাক্তার সাপ সাপ জানায় দিল একটা কিডনি নেওয়া যাইব সর্বোচ্চ, তাও অনেক টাকা লাগবে অপারেশনের জন্য। ভাইয়া আবার গ্রামে ছুটে আসলো,
দিক বিদিক ছুটতে শুরু করলো, মানুষের কাছে আত্মহত্যা শুরু করলো যে আমি ঢাকা শহরে ব্যবসা করবো, আমার টাকা ঋণ দেন। মানুষ তার নানান কথা শুনাইলো, নানান কথা কইলো, কিন্তু ভাইয়া কাউর আসল কথাটা কইলো না। টাকা নিয়ে যখন ভাইয়া ঢাকা গেল, অপারেশন থিয়েটারে ঢুকার আগে আমি ভাইয়ার হাত চাইপা ধরলাম, ভাইয়া এত বড় পাগলামি যে করতেছো, যদি তোমার কিছু হয়ে যায় ভাবি রেখে দেখবো, মুক্তার কি হইব? ভাইয়া আমার দিকে হাসে কইল, আমার কিছু হইব না, আর যদি হয় তুই পারবি না আমার শেষ স্মৃতিচিহ্ন দেখা রাখতে? জানেন, আমার জবান দিয়ে কোনো কথা বাইরে এলো না। অপারেশন থিয়েটার থেকে তো আমি ভাইয়ের একটা কিডনি নিয়ে ঠিকই ফিরে এলাম। কিন্তু সারা জীবন অমানবিক পরিশ্রম করা, হাড় ভাঙা পরিশ্রম করা, ওই ক্লান্ত শরীর নিয়ে ভাইয়া আর ফিরাইলো না, ফিরাইলো ভাইয়ার লাশ। এখন আপনারা কন, ওই ভাবির জন্য, ওই বাস্তির জন্য আমার কি করা উচিত? আমার উচিত না ভাইয়ের কবরের সামনে জায়গা কোয়া যে ভাইয়া তুমি কবর থেকে উঠে আসো? ওই কবরে তো তোমার থাকার কথা না, ওই কবরে তো আমার থাকার কথা। তোমার তো এই দুনিয়ায় তোমার বউ সন্তান নিয়ে শান্তিতে বসবাস করার কথা। বলেন, এই কথা আমার কর কথা না? আরে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এইরকম একটা করে ভাই থাকে, যারা সারা জীবন পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কোনো কিছু চিন্তা না কইরাই কুলুর বলদের মতো কইরা যায়। তাদের ঋণ শোধ করার মতো ক্ষমতা বাংলার জমিনে এমন কোন মার সন্তান জন্মায় নাই যে শোধ করব। যেমন আমি পারি নাই, আমি পারি নাই আমার ভাইয়ের ঋণ শোধ করতে, আমি পারি নাই। রাশেদ, আমারে তুমি মাফ করে দাও। আমার আসলে অনেক বড় সৌভাগ্য যে আমি এমন একটা বাড়ির বউ হয়ে আইতে পারছি, আর আমার দুর্ভাগ্য আমি তোমার ভাইয়ের মতো একটা মানুষকে দেখতে পারলাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। আমি সবার সামনে আজকে কথা দিলাম, আমি ভাবিরে আমার বোনের মতো করে দেখবো, আর এই বাতাসের আমার মেয়ের মতো করে দেখবো। আমি কথা দিলাম, আমার মাফ করে দাও। ভাবি, আপনি তো আজকে জানলেন ভাই আসলে আমার কারণেই মারা গেছে, আর যে ঋণটা ছিল এইটা ভাইয়ার ঋণ ছিল না, ওই ঋণটা ছিল আমার। ভাবি, আমার সেই ঋণ তো আমি পরিশোধ করতে পারছি, কিন্তু আপনার যে ক্ষতি আমি করলাম ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো? ভাবি, এই ঋণ আমি কেমনে শোধ করবো? তোমার আর কোনো ঋণ পরিশোধ করতে হইব না। তোমার ভাইয়েরা তো আমি হারে হারে চিনতাম। তোমার যদি কিছু হইতো, ওই মানুষটা এমনিতেও বাঁচত না। এরকম একটা মানুষ আমার স্বামী আসছিল, এটাই তোমার সব থেকে বড় গর্বের। জানো, আমি আর কিচ্ছু চাই না, আমি খালি আল্লাহর কাছে দোয়া করি আমার এই মাইয়াটা যাতে ওর বাপের আদর্শে বড় হইতে পারে, তোমার ভাইয়ের আদর্শে বড় হইতে পারে। আমি তো আমার ছেলের চিন্তাম, বাপ মরার থেকে ত্যাগ করে করে যাইছে সেটাও জানতাম, কিন্তু এত বড় শান্তি আমি জানতাম তুই তোর ভাইয়ের লাগিয়ে দোয়া কর। এই দুনিয়াতে তো মেলা কষ্ট পাইয়া গেছে, ওই দুনিয়ায় জান্নাত লাভ করে। আর কি করে না